শিখা চমকালো, গলা শুকিয়ে এলো খানিকটা, কিছুই বলতে পারছে না। এটা তার স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানের অফিস, পাশে স্যার বসা, অথচ এখানে টেলিফোন করে বসলো জুবায়ের। কি অসভ্য জুবায়ের ভাই, পরিবেশ নেই। নয়তো জুবায়েরকে এখন ঝেড়ে ফেলতে ইচ্ছা করছে তার। ভাবছে কি সে? তার কথা শুনে প্রেমে আকুপাকু করবে সে? জুবায়েরের কণ্ঠ শুনে শিখার হৃদয়ে অতিরিক্ত কোনো আবেগ অনুভূতির সঞ্চার হলো না, বরং রাশি রাশি বিরক্ত জমা হলো সারা অবয়ব জুড়ে। কথা না বললেও এখন বিপদ। সে চালাকি করে জবাব দিল এ পাশতে। ভাই বলে কথা বললে যদি পাশে বসা স্যার মাইন্ড করে বসে, তাই সে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ভালো আছি মামা। আমার ভার্সিটির অফিসের টেলিফোন নাম্বার কোথায় পেলেন? জুবায়ের ভিমরি খেলো। শিখার মুখে মামা শব্দটি শুনে বুঝলো পাশে স্যাররা আছে, তাই অভিনয়ের আশ্রয় নিল। শিখার কিন্নরি গলা শুনে জুবায়ের সুদূর দুবাইতে বসে বুকের একপাশে হাত দিয়ে চেপে ধরল। কেমন টনটন করে উঠল পাঁজরের খাঁচাগুলি। সে ব্যাকুল গলায় বলল, আমি বুঝতে পেরেছি তোমার সমস্যা, সুতরাং তুমি শুনবে শুধু, আমি বলে যাব। এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে নাম্বার জোগাড় করা মামুলি বিষয় আমার জন্য। রাজের কাছে শুনলাম এখানে চান্স পেয়েছো, তাই নিজ মুখে কংগ্রেচুলেশনস জানানোর জন্যই টেলিফোন করা। অভিনন্দন মাই লাভ, মাই কিশোরী। শিখার বুকের ভিতর ছ্যাত করে উঠল, কেননা জুবায়েরের কথার ভঙ্গি অনেকটাই রাজের মতোই। তবুও থিতু গলায় সে বলল, আমাকে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ মামা। হ্যাঁ মামা বলেন, আমি শুনতেছি। আপনাদের ঘর হলো একটা অশান্তির আখড়া। জুবায়ের ফোনের ওপাশে মুচকি হাসলো, মনে মনে বলল, কি স্বতঃস্ফূর্তভাবে তুমি মামা মামা বলে কথা চালিয়ে যাচ্ছে, ভালোই তো লাগছে। ভাই বলে গোমরা মুখে কথা বলার চেয়ে মামা বলে বলাই তো দেখি ভালো। ইউ আর রিয়েলি ট্যালেন্টেড। মায়ের কাছে তোমার কথা শুনেছি, ইচ্ছে থাকা সত্ত্বেও তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। শত বিরহের মাঝেও ভালো লাগছে এই ভেবে তুমি ক্রমশ সফলতার দিকে এগিয়ে যাচ্ছ। ভেবো না ভালো আছি, আমার ভালো থাকা হয়তো এ জন্মে আর হবে না কিশোরী। তাই বলে যে আমি বাস্তবতা উপলব্ধি করতে পারি না তা কিন্তু নয়। অবশ্য তার যথেষ্ট প্রমাণ তুমি পেয়েছ। আমি জানি মানুষ চাইলেই সবসময় সব অবস্থান থেকে ফিরে আসতে পারে না, চাইলেও ভালোবাসতে পারে না। সময় সব কিছু পরিবর্তন করে দেয়, উলট পালট করে দেয়। তবুও তুমি আমার কল্পনার কিশোরী। বাস্তবে তুমি অন্য কারো হাত ধরো, অন্য কারো আকাশে রঙিন ফানুস ওড়াও, কিন্তু বেলা শেষে আমাকেই কল্পনায় মারো, ছাড়খাড় করে দাও। আমি কল্পনায় তোমার কাছে ছুটে আসি, কল্পনার আকাশে তুমি আমি একসাথে উড়ি, হাত ধরাধরি করে। বলতে বলতে জুবায়েরের গলা ধরে এলো। সে অপর প্রান্তে চুপ করে রইল। শিখা টের পেল জুবায়েরের হৃদয় পোড়া ঘ্রাণ। আন্তরিক গলায় বলল, মন খারাপ করবেন না মামা। এক মামিকে হারিয়েছেন তো কি হয়েছে? আপনি বিয়ে করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। পৃথিবীতে কোনো সমস্যাই চিরস্থায়ী নয়। পুরাতনকে ভুলে নতুনকে আঁকড়ে ধরাই প্রকৃতির নিয়ম, জগতের নিয়ম। জুবায়ের আর্দ্র কণ্ঠে শিখাকে বলল, খুব দার্শনিক হয়ে যাচ্ছ মেয়ে, নিজের খেয়াল রেখো, পড়াশোনা করো মন দিয়ে। মর্যাদার শিখরে আরোহণ করাই যেন হয় তোমার একমাত্র ধ্যান। আমি কিছুদিন পরে সময় করে আবার টেলিফোন করব, একটু সময় দিও এমন করে, শুনতে দিও তোমার মধুর স্বর। চিরকৃতার্থ থাকবো। ভালোবাসি আজও, বিদায়। শিখা কিছু বলতে পারল না। জুবায়ের রিসিভার রেখে দিল। শিখাও ক্লাসে চলে গেল। জুবায়েরকে নিয়ে সামান্যক্ষণ ভাবল। বুঝে নিল জুবায়ের আগের মতোই তাকে এখনো ভালোবাসে, ফিল করে। কিন্তু এটা তার একান্তই অনুচিত, নেহায়েত অন্যায়। পরস্ত্রী নিয়ে এভাবে গভীরভাবে কল্পনা করা খুব বাজে বিষয়। রাজকে কি বলে দিবে নাকি? এতে যদি হিতে বিপরীত হয়? ক্লাসে স্যার প্রবেশ করায় শিক্ষার ভাবনায় ছেদ ঘটল। সে ক্লাসে মনোনিবেশ করল। দুবাইতে বেকার বসে থাকতে ভালো লাগছে না জুবায়েরের। নিজেকে এতিম বা ভিক্ষুক মনে হয়। তাই সমঝোতার ভিত্তিতে হারিসের বিজনেসে যুক্ত হলো। হাতে টাকা আসতে লাগলো। উর্মি মেয়েটার সঙ্গে দেখা হয় তার। তাদের বাসায়ও যায়, মাঝে মাঝে হারিসও যায়। পারিবারিকভাবেই তাদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে ওঠে জুবায়ের ও হারিসের। উর্মিকে জুবায়েরের ভালো লাগে। মেয়েটি চটপটে, মিষ্টিভাষী, বন্ধু বৎসল, মিশুকও বটে। কিন্তু এই ভালো লাগা ঠিক একজন মানুষ হিসাবে, এর বাইরে আর কিছুই নয়। নবপুষ্পের সুগন্ধির ন্যায় তার হৃদয়ে কেবল সেই ছোট্ট শিখায়, যাকে সে চাইলেও ভুলতে পারে না এক মুহূর্ত। তার কিছুদিন পর হারিস জুবায়েরকে নিয়ে গহনার মার্কেটে গেল। তার স্ত্রীর জন্য সে গহনা সেট কিনবে। সেজন্য সে জুবায়েরকে বলল, বিয়ে তো একদিন না একদিন করবি, চাইলে এক সেট কিনে নিতে পারিস। স্বর্ণ মার্কেট বিশ্বের সবচেয়ে কম দামে খাঁটি স্বর্ণ পাওয়া যায় যে দেশে, সেই দেশটি হলো এই সংযুক্ত আরব আমিরাত। দুবাই শহরবাসীরা নিজেরাই একে
স্বর্ণের দেশ বলে দাবি করে। কিছু গহনা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দেখল জুবায়ের। পরে চমৎকার কারুকাজ খচিত 2 সেট গহনা কিনে নিল জুবায়ের। হারিস জুবায়েরের পিঠ চাপড়ে হেসে বলল, কি রে, একেবারে ডাবল নিয়ে নিলি দেখি। যাক, আমার কথা হেলাই ফেলাই গেল না। মায়ের জন্য এক সেট, আর বাকিটা যেই নারীর কপালে আছে সেই পড়বে। সেই রাতে জুবায়েরের ঘুমের ঘোরে শিখাকে নিয়ে কল্পনার ভেলায় ভেসে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর বলল, ঘুম না ভাঙলেই ভালো হতো, অন্তত স্বপ্নের মাঝে শিখাকে নিয়ে সংসার করা যায়, বালুচরে ঘর বাঁধা যায়। কয় মাস হয়ে গেল শিখার শহুরে জীবনের। আস্তে আস্তে সে নাগরিক জীবনে অভ্যস্ত হয়ে যাচ্ছে। দুজনের ছোট্ট সংসার, তার পড়াশোনা ও ক্যারিয়ার, এসব নিয়ে শিখা মোটামুটি ব্যস্ত সময় থাকে। শুরুর দিকে রাজ তাকে ভার্সিটিতে পৌঁছে দিত। কিছুদিন পর থেকে শিখা একাই যাওয়া আসা শুরু করলো। ক্যাম্পাসের চারিপাশ মোটামুটি চিনে নিয়েছে সে। একদিন ভর দুপুরে প্রিয় ইগলু কাপ আইসক্রিম খেতে খেতে শিখা গলায় অনুযোগ ঠেলে রাজকে বলল, আপনি না দেশের বাইরে যাবেন? হ্যাঁ যাবো তো, একটা কাজ পিছিয়ে গেল। ও, কিন্তু আপনার ওই বাসায় তো আর নিলেন না আমাকে, গাজীপুর ফ্যাক্টরিতেও তো নিলেন না। রাজ তার কাপ থেকে আঙ্গুলের ডগায় ঠান্ডা আইসক্রিম তুলে নিল, শিখার গালের একপাশে লাগিয়ে দিল, পরে মুখ ঝুঁকিয়ে জিভ দিয়ে চেটে খেয়ে নিল। কি করছেন? শিশির অনুভব করে বলল শিখা। শিখার চিবুক নেড়ে রাজ বলল, দিনের এলে একটু রোমাঞ্চ, দুজনের সময় সুযোগ অ্যাডজাস্ট হচ্ছে না বলে তোমার যাওয়া হচ্ছে না। কবে কোথায় যেতে চাও বলো? আগে আপনার পোশাক শিল্প দেখব, পরে বাসা। দূরেরটা আগে দেখব, কাছেরটা পরে দেখব। শুক্রবার নিয়ে চলেন। শুক্রবার সকালে রাজ তার প্রাইভেট কারে করে শিখাকে নিয়ে বের হলো। বাইরে একটা রেস্টুরেন্টে দুজন নাস্তা খেলো, নান রুটি ও বিফ নেহারি, সাথে মুগ ডাল রান্না, শেষে মালাই চা। জম্পেশ নাস্তা খেয়ে আবারও দুজনে বেরিয়ে পড়ল। শিখা রাজের ড্রাইভিং সিটের পাশে বসেছে, তার বেশ আমোদে লাগছে। ভ্রমণ করতে তার খুব ভালো লাগে। শিখা রাজের বাহুর উপরে মাথা হেলিয়ে রেখেছে। রাজ শিখার কপালে চুমু খেলো। শিখাকে নিয়ে রাজ সাভার স্মৃতিসৌধে গেল, সেখান থেকে গাজীপুরে ফ্যাক্টরিতে গেল। সেলাই কর্মীরা রাজ ও শিখাকে দাঁড়িয়ে সালাম দিল। কিছুক্ষণ ঘুরে দেখে শিখা বেরিয়ে এলো। শিখা চোখ কপালে তুলে রাজকে বলল, আপনি এত বড় ফ্যাক্টরির মালিক? একদম না। আমি কি কখন তোমাকে বলেছি এটা? বড় বিজনেস অনেক সময় পার্টনারে হয়, এখানে আমরা 4 জন পার্টনারে আছি। তাও তো বিরাট ব্যাপার। তারপরের দিন রাজ শিখাকে বলল, সেই বাসায় তো আমার থাকা হয় না, ভাবছি ছেড়ে দেব, আমার সব কিছু এই বাসায় নিয়ে আসবো। শিখা বলল, বাসা আপনার, সিদ্ধান্ত আপনার। প্রয়োজন না হলে অবশ্যই ছেড়ে দেবেন। তাহলে তুমি আর গিয়ে কি করবে নাকি বলো? সেটাই থাক, আর যাব না। কোথায় যেন আপনার সেই বাসা? লালবাগ। অফিস থেকে খুব দূরে নয়, 10-15 টাকা রিক্সা ভাড়ার দূরত্ব। বুঝলাম। এলিফ্যান্ট রোড টু লালবাগ। লালবাগ কেল্লার কাছে নাকি? কিছুটা বলা যায়। বলেই রাজ চিনিয়ে দিল শিখাকে। শিখা শার্প পেন, বিশেষ করে মানুষের নাম, লোকেশন, সাল ও ঐতিহাসিক কোনো স্থানের নাম শিখার মস্তিষ্কে গেঁথে যায়। তার পরের সপ্তাহে রাত চলে যায় দেশের বাইরে। যাওয়ার আগে গ্রামে গিয়ে শাশুড়িকে ঢাকায় নিয়ে আসে এবং তার সেই বাসা থেকে কিছু জিনিসপত্র রাজবধূ ফ্ল্যাটে নিয়ে আসে সে। একদিন ভর দুপুরের কথা, ক্লাস শেষ। একদিকে রাজ নেই, আরেকদিকে বাসায় মা আছে, কাজের খালাও আছে। তাই ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই তোড়জোড় করে বাসায় যাওয়ার তারা নেই শিখার মাঝে। ওরা কয়েকজন মিলে লালবাগ কেল্লায় ঘুরতে এলো। ক্লাসমেট ঋতুর বাসা এখানে। ঋতু বন্ধুদের বলল, আমার বাসায় এই অদূরে, আয় সবাই বাসায় ঘুরে যা। শিখাসহ অন্যরা ঋতুর আবদারকে অগ্রাহ্য করতে পারল না। সেই বাড়ির নিচে যেতে শিখা দেখল রাজের বাসার ঠিকানাও তো সুখনিবাস নামের এই বাড়িই বলেছিল, কিন্তু কয়তলা সেটা শিখা জানে না। সে আস্তে আস্তে সিঁড়ি নিয়ে উঠতে লাগলো। অন্যদের বোঝালো যেহেতু সে ঢাকায় নতুন, তাই সবকিছু আগ্রহ নিয়ে দেখছে। ঋতু অন্যদের নিয়ে তাদের 3 তলায় চলে গেল। শিখা দেখলো দোতলা থেকে বড় বড় কার্টুন বক্স বের করছে কয়েকজন দিনমজুর। তার খটকা লাগলো। সে তাদের জিজ্ঞাসা করলো, এটা বাসা ছিল না? হ্যাঁ বাসাই তো। বলল একজন। কার বাসা ছিল জানেন? না, আমরা কেমনে জানুম? বাসার মালামাল এমন হয় নাকি কার্টুন বক্সের মতো? তা আমরা কেমনে জানি কন? আপনি কি এত তদন্ত করতেছেন? বলল একজন মজুর। শিখা তার কথার জবাব দিল না। তার ধারণা হলো রাজের বর্ণনা অনুযায়ী এটাই রাজের বাসা। মানুষ স্বভাবতই কৌতূহল প্রিয়, তাই শিখাও মনেও কৌতূহল জাগলো। সে ভেতরে গেল এমনিতে একটু দেখার জন্য। কেউ নেই ভিতরে, বাসা খালি। সেই শ্রমিকেরা তাকে বাধা দিল, সে শুনল না। শিখা সব রুম দেখে বাথরুমের সামনে যেতেই তার নাকে অদ্ভুত একটা বোটকা গন্ধ এলো। সে ঠিক ধরতে পারছে না। বাথরুমের বাইরে থেকে দরজা লক করা। একই গন্ধ রাজের অফিসের পেছনের রুমেও পেল সে। শিখা বাথরুমের দরজায় একটু নাক লাগালো গন্ধটা চেনার জন্যে।
তখনই ভেতর থেকে শোনা গেল কারো মৃদু গোঙানি। মানুষের মতোই লাগছে আওয়াজটা। শিখার হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। সে ত্রস্ত পায়ে বাসার সামনে গেল। মালামাল বহনকারী লোকদের ডেকে উৎকণ্ঠাজনিত স্বরে বলল, একটু আসবেন এইদিকে, বাথরুমের ভেতর মানুষের গলার আওয়াজ শোনা যাচ্ছে। তারা শিখার সাথে গেল বাথরুমের দরজার সামনে। কান পেতে রইল। হ্যাঁ, সত্যিই তো, ভিতর থেকে কাইকুই শব্দ আসছে। তারা ভীত স্বরে বলল, হায় আল্লাহ, কে এইখানে? বন্ধই বা করলো কে? আমরা তো মালামাল ট্রাকে তুলতেছি কত সময় ধইরা, কইতেও পারুম না। অবশ্য আমরা বাথরুমের সামনেও আসি নাই। এটা কার বাসা ছিল আপনারা জানেন? না, আমরা তো কাবলা মানুষ, কেমনে জানবো? শিখার কিছু বলতে পারল না। পিছন হতে ঋতুর গলা শোনা গেল, কি রে শিখা, আসছস না কেন? এই খালি বাসায় কি দেখছিস অত? শিখা ঋতুকে বিষয়টা জানালো আতঙ্কিত চোখে। ঋতু বলল, কি কস? বাসায় আয়, গিয়ে আম্মাকে বলি। শিখাকে নিয়ে ঋতু তাদের বাসায় গেল। ওর মা ট্রে ভর্তি নাস্তা নিয়ে এলো ড্রয়িং রুমে। শিখা ঋতুর মাকে সালাম দিয়ে বিষয়টা জানালো সন্দেহাতীত চোখে। তিনি তেমন চমকালেন না, স্বাভাবিক সুরে বললেন। ঋতু বন্ধুদের নিয়ে নাস্তা খাওয়া শুরু করলো, কিন্তু ওদের সবার মন ও উৎসুক দৃষ্টি রয়েছে ঋতুর মায়ের আগমনের দিকে। বিশেষ করে শিখার অপেক্ষা তাদের চেয়ে দ্বিগুণ। বাসার গেট খোলা রইল, তাই ভিতর থেকেই ওরা গেটের বাইরে চেয়ে আছে। ঋতুর মায়ের পাশাপাশি লুঙ্গি ও পাঞ্জাবি পরা একজন মাঝবয়সী লোক নামলো নিচে। তার পোশাক দেখে মনে হলো না বাড়িওয়ালা। শিখা কৌতূহলপূর্ণ চোখে উঠে দাঁড়ালো। ওরা প্রত্যেকে সেই লোকের পিছন দিয়ে সিঁড়ি ডিঙিয়ে নিচে গেল। ঋতুর মা গেলেন না, তিনি বাসায় প্রবেশ করলো। সেই লোক লুঙ্গির কোচর থেকে চাবি বের করলো, বাথরুমের দরজা খুললো। শিখা এবং তার বন্ধুরা অবাক চোখে ভেতরে তাকালো। দেখলো অল্প বয়সী একজন মেয়ে, কুচি করে সুতি শাড়ি পরা। তার লোকটি মেয়েটিকে বলল, ভাই কই আয়, কোনো খানে রাইখা শান্তি নাই তোরে। কে উনি চাচা, আপনি চেনেন? তারপর জানা গেল তিনি হলেন সেই বাড়ির দারোয়ান। ছাদের উপরে এক রুমে তারা থাকে। এটা তার বিবাহিত মেয়ে। মাস 6 ধরে তার মানসিক সমস্যা দেখা দিয়েছে। স্পষ্ট কোনো কারণ জানা যায়নি ডাক্তার দেখিয়েও। আজ তার ছেলেকে পাত্রীপক্ষ দেখতে আসবে, তাই এই দোতলা বাসা খালি দেখে ওরে বাথরুমে বন্দি করে রাখা হয়েছে। অতিথি চলে গেলে আবার নিয়ে যেত বাসায়। এই বাসা কার ছিল চাচা? ততক্ষণে পুরো বাসা খালি হয়ে গিয়েছে। কোনো মালামাল নেই, কোনো মানুষও নেই। ঋতু ও বাকিরা উপরে চলে গেল। শিখা পাগলি মেয়েটাকে দেখার অজুহাতে দাঁড়িয়ে রইল। ঋতুদের সাথে গেল না। সে চালাকি করে বলল, চাচা আপনার মেয়েকে নিয়ে যান, এভাবে আটকে রাখা নিতান্তই অমানবিক। তা আগে যিনি ছিল এই বাসায় কি ওনার পুরো পরিবার থাকতো, না তিনি একাই থাকতেন? কেয়ারটেকার শিখার আপাদমস্তক পরখ করে দেখলো, জানালো। তারপর শিখা উপরে যায়, ঋতুদের কাছে বলে বাসায় চলে যায়। যাক, বাঁচা গেল। কি ভয়টাই না পেয়েছে সে আজকে। তবুও তার মনে বিরাট প্রশ্ন দানা বেঁধেছে। মালামাল কিসের মালামাল? অমন কার্টুন ভর্তি। মডেলিং তো ছেড়েই দিল। ওনার গার্মেন্টস হলো গাজীপুর, সেটা পোশাক শিল্প। সেটার জন্য তো গাজীপুরে গোডাউন রয়েছে। তাহলে ওনার কি অন্য কোনো বিজনেস রয়েছে? যদি থেকেই থাকে তাহলে আমার থেকে লুকানোর কারণ কি? অফিসে ও বাসায় সেই গন্ধটা কিসের ছিল? প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে সামান্য হলেও রাজের প্রতি তার মনে সন্দেহের বীজ বপন হয়। যদিও শিখা রাজকে নিয়ে অমন চিন্তা করতেই নারাজ। সে রাজকে জীবন দিয়ে ভালোবাসে, তবুও চিন্তারা দল বেঁধে হামলে পড়ল তার মনের ভেতর। একদিন দুপুরে শিখা তার 2 ভাসুরকে দাওয়াত দিল। তার মা রান্না করলো, কিন্তু কোনোভাবে তাদের শায়েস্তা করতে পারেনি, বা তাদের মুখে কিছু জানতে পারেনি কেন তারা আজগরকে জীবন্ত মাটি চাপা দিল। আপাতত এই 2 কালপিটের সাজার বিষয় বাকি থাকুক, কিন্তু রক্ষা নেই এদের। নয়তো গ্রামে গেলে মনসুরকে জানিয়ে দেওয়া হবে তার বাবার কবর দেখিয়ে। বাকি কাজ তারাই করবে। সে তাদের পাশ থেকে সহযোগিতা করবে। রাজ নেই, তাই গ্রাম থেকে শিখার বোন আলো এলো স্বামীকে নিয়ে। ঢাকা শহরে তার ছোট বোন একটা ফ্ল্যাটের মালিক। ভাবতেই গর্বে আনন্দে তার বুক ভরে যায়। এমনটা তার মা নুরিরও হয়েছে শোনার পর। মা বোন কাছে আছে, তাই শিখার মন বেশ ফুরফুরে। শিখা তার মা বোন দুলাভাইকে নিয়ে ঢাকার বিভিন্ন ঘোরার স্থানগুলোতে গেল, ঠিক যেগুলোতে রাজ তাকে নিয়ে গিয়েছে। তারপর নিউ মার্কেটে গেল, সবাইকে কেনাকাটা করে দিল। বেড়ানো শেষে আলো তার স্বামীকে নিয়ে গ্রামে চলে গেল। শিখার বাসার ঠিকানায় কুসুমের চিঠি এলো। জানতে পারলো সে ডিগ্রিতে ভর্তি হয়নি, শিক্ষা জীবনকে গুড বাই জানিয়েছে। সীমান্তকে নিয়ে মোটামুটি ভালো আছে, তবে অনেক লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করতে হচ্ছে তার। শিখা চিঠির জবাব দিল কুসুমের দেওয়া ঠিকানায়। শ্বশুরের কাছেও একটা চিঠি লিখলো শিখা। তালুকদার ছোট পুত্রবধূ চিঠি পেয়ে আপ্লুত হলো। চিঠিতে জানতে পারলো রাজ দেশে নেই, ব্যবসার কাজে বাইরে গিয়েছে। তিনি বিষয়টা ভালোভাবে নিলেন না।
কি এমন ব্যবসা যে এতদিন ধরে বাইরে থাকতে হবে? সাল 1994। শিখার এলএলবির প্রথম পরীক্ষা শেষ হয়ে গেল। মা নুরি থাকাতে তার বেশ উপকার হচ্ছে। তার আর কাজের খালা তো আছেই। বাসার কাজ নিয়ে শিখার ভাবতেই হচ্ছে না। সে পুরোদমে পড়াশোনা করে প্রস্তুতি নিতে পারলো, তাই রেজাল্টও ভালো হলো। শিখা ভীষণ আনন্দিত, আনন্দে আত্মহারা রেজাল্ট দেখে। কোথায় ছিল সে, কোথায় এলো, যাবে কোথায়? জীবন ঝুঁকি তাকে দিয়ে এক বিস্ময়কর সোনালী অধ্যায় রচিত করবে। কখনো কি সে কারো গল্প উপন্যাসের চরিত্র হয়ে উঠবে, যেখানে কি বর্ণিত হবে অজপাড়া গায়ের এক সাধারণ দরিদ্র পরিবারের মেয়ে শিক্ষার সংগ্রাম করে বিজয়ী হওয়ার চমকপ্রদ ইতিহাস? সে কি হতে পারবে পিছিয়ে পড়া এই ভঙ্গুর সমাজের হাজারো মেয়ের আত্মবিশ্বাস ও শক্তি? বড় ক্যাসেট প্লেয়ারে শিখা একটা ক্যাসেট বাজিয়ে দিল, কুমার বিশ্বজিতের জনপ্রিয় মাইক্রো ক্যাসেট। এটা আসার সময় সে বাড়ি থেকে নিয়ে এসেছে। শিখা উপর হয়ে শুয়ে আছে, একে একে গান বেজে চলেছে। 4 মাস অতিক্রম হয়ে গেল, রাজের আসার খবর নেই। নুরি বলল, কিরে, আমি কার কয় মাস থাকমু? জামাইয়ের লগে কোনোভাবে যোগাযোগ করা যায় না? চিঠি দিছে যাওনের পর থেকে? চিঠি একটা দিয়েছে আম্মা, বলছে আসতে আরো লেট হবে। তুমি বাড়িতে যাওয়ার জন্য এমন অস্থির হয়ে যাচ্ছ কেন আম্মা? আমরা 2 বোন পরের ঘরে, বাড়ির ঘরে তোমার আর কে আছে? অভিমানী গলায় বলল শিখা। জামাই কোন দেশে আছে? চিঠির ঠিকানা থাইল্যান্ডের দেখলাম। অল্প বয়সী বউ রাইখা এতদিন মানুষ বাইরে এতদিন থাকে? উদ্বিগ্ন সুরে বলল নুরি। আম্মা টেনশন নিও না, দেখি আমি ওনার অফিসে গিয়ে কোনো খবর জানতে পারি কিনা। হ, কালাই যা। তার পরের দিন সকালে নাস্তা খেয়ে শিখা অফিসে যায়। অফিসে মাত্র একজন ছেলে আছে, সে টেবিলের কাজ মুছতেছে। শিখা যেদিন এসেছে রাজের সাথে, সেদিনও দেখেছে এই ছেলেকে। হঠাৎ শিখাকে দেখে ছেলেটা অপ্রস্তুত হয়ে যায়। শিখা বসলো না, জিজ্ঞাসা করলো, অফিসে আর কেউ নেই? ম্যানেজার আসেনি? তোমার বস ফোন দিয়েছে এই ভিতরে? শিখা ছেলেটার কথার জবাব দিল না। ভ্যানিটি ব্যাগ থেকে ছোট নোটবুকটা বের করে জুবাইরের দোকানের টেলিফোন নাম্বার দেখে নিল। টেবিলের উপরে থাকা ল্যান্ডফোন থেকে ফোন করলো, জিজ্ঞাসা করলো, আপনাদের কি আমার শ্বশুরবাড়িতে যাওয়া হয়? চাচি কেমন আছে? বাকিদের কি অবস্থা জানেন? জুবাইরের দোকানের স্টাফ বলল, যাই তো বাড়িতে প্রতি সপ্তাহ। জুবায়েদ ভাই ফোন কইরা তারা দেয়, না গিয়া থাকা যায় না। উনি দুবাইতে পার্টনারির ব্যবসা শুরু করছে। আর চাচি ভালো আছে, বাকিরাও ভালো আছে, আপনার শ্বশুরও একরকম ভালো আছে। আদরে আপার মেয়ে হয়েছে শুনলাম, তবে মনে হয় আপনার শাশুড়ির অসুখ। চাচি কইল, আচ্ছা, বাড়িতে গেলে বলবেন আমি টেলিফোন করে ওনাদের খবর নিয়েছি। এটা বলবেন আমার শ্বশুরকে। কথা শেষে শিখা রিসিভার রেখে দেয়। মনে মনে ঠিক করলো রাজের গ্রামে যাবে, সুযোগ করে শাশুড়িকে দেখে আসবে। তাকে যতই নির্যাতন করুক তবুও তো শাশুড়ি মায়ের সমতুল্য। ম্যানেজার এসে পড়লো, তখন শিখাকে দেখেই হকচকিয়ে গেল। সালাম দিয়ে শিখাকে বসতে অনুরোধ করলো। বাইরে থেকে খাবার আনানোর জন্য ব্যস্ত হয়ে পড়লো। শিখা বলল, অত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি এসেছি আপনার বসের খবর জানার জন্যই। 4 মাস হয়ে গেল আসতেছে না, এমনকি আগেও থাকতো বাইরে গিয়ে। হ্যাঁ ম্যাডাম, সবসময় গেলে এমনই টাইম লাগে, বড় বিজনেসের কারবার, বুঝেন তো। না, বুঝি না, বোঝার জন্যই এলাম। শিখার কণ্ঠ ধারালো, চাহনি তীক্ষ্ণ। আচ্ছা ম্যাডাম। লাস্ট কবে কথা হয়েছে আপনার সাথে? কবে আসবে বলছে? 7-8 দিন আগে। কিছুদিন পরেই চলে আসবে, চিন্তার কিছু নেই ম্যাডাম। কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারেন। না, দরকার নেই। টেলিফোন করলে আমি যে এসেছি এটা জানাবেন। ও হ্যাঁ, আপনাদের এটা কিসের অফিস যেন বলছিল উনি, ভুলে গিয়েছি। মাত্র কয়েকদিন আসলাম কি না, তাই। ম্যাডাম যে কি বলেন না, কিসের অফিস আবার? বিজনেসের অফিস। বিভিন্ন ক্লায়েন্টরা আসে, পার্টনার আসে, বিজনেস নিয়ে বড় বড় ডিল হয়, বসের সাথে আলোচনা হয়, মিটিং হয়। পার্টনারে ওনার গাজীপুরে গার্মেন্ট ফ্যাক্টরি আছে, গাজীপুরে। তা বেশ জানি, আমাকে নিয়ে গিয়েছে। শিখা পা ঘুরে অফিসের ভিতরে চলে গেল। ঘুরে দেখলো প্রথমবারের মতো, কিঞ্চিত আগ্রহ নিয়ে পিছনের বারান্দায় গেল। সেদিনের মতোই কিছু বড় কার্টুন দেখতে পেল। সেগুলোর উপরে শিখা হাত রেখে বোঝার চেষ্টা করলো ভিতরে কি, কিন্তু প্রতিটা বক্স এমনভাবে সিলবন্দি, না খুললে বোঝার উপায় নেই। শিখার উৎসুকতা বেড়ে গেল। সে সামনে গিয়ে ম্যানেজারের সামনে দাঁড়ালো। দৃষ্টি তাক করে ভারী কি গলায় জিজ্ঞাসা করলো, ম্যানেজার সাহেব, বারান্দায় বক্সগুলো কিসের? ম্যাডাম, এগুলো অন্য একজনের বিজনেসের মাল, কবে রেখে গিয়েছে নেয়ার আর নাম নেই। বস আসুক, পার করে দেব। শুকনো গলায় জবাব দিল ম্যানেজার। শিখা ভ্রু কুচকে বলল, নাকি সেগুলো কোনো কাঁচামাল নাকি দূষিত মাল? কেমন ভ্যাপসা গন্ধ লাগলো আমার নাকে। নেশা জাতীয় কিছু হবে মনে হচ্ছে। মনে হয় তেমন কিছুই। দোনমনো করে বলল ম্যানেজার।
যদি তাই হয় তাহলে তো সেই লোক একজন মাদক ব্যবসায়ী, মাদক পাচারকারী, মানে তিনি অবৈধ ব্যবসায়ী। বলিষ্ঠ গলায় বলল শিখা। মার্জিত ভঙ্গিতে বলল ম্যানেজার। না না ঠিক আছে, না ঠিক আছে, থাকেন, আমি যাই। শিখা বেরিয়ে যায় রাজের অফিস হতে। রিকশায় যেতে যেতে এক বুক বিতৃষ্ণা নিয়ে মনে মনে বলে, সেই মাদক ব্যবসায়ী বা জড়িত ব্যক্তির নাম যদি হয় নওশাদ, জুবায়ের কিংবা বাদশাহ, তাদের কারোরই রক্ষা নেই, কারোরই না। সময় আমাকে শিখা থেকে অগ্নিশিখাতে রূপান্তরিত করেছে। শিখা বাসায় পা রাখতেই নুরি এগিয়ে এলো। আগ্রহান্বিত স্বরে জানতে চাইল, কি রে, কি খবর পাইলি? শিখা ডাইনিং টেবিলের উপর থেকে এক গ্লাস পানি খেয়ে নিল। নুরিকে সব খবর জানালো, যা সে জানলো। শুধু কার্টুনগুলোর কথা চেপে গেল। মায়ের মন 1-কে 11 ভেবে দুশ্চিন্তায় ভেঙে পড়বে শুনে নুরি হাঁ পিত্তেশ করে বলল, মাবুদ জানে আর কতদিন আমার থাকতে হয়। চার দেয়ালের ভিতর কেমন জানি হাঁসফাঁস লাগতেছে রে আমার। কবে যে নিজের ভিটায় পা রাখতে পারমু। আম্মা তোমাকে কালকেই পাঠিয়ে দিব, তুমি চলে যাও তোমার স্বামীর ভিটায়। অভিমানী সুরে বলল শিখা। এত রাগ করস কেন মা? আমি মন্দ কি কইলাম আবার? না, মন্দ বলিনি, খুব আনন্দের কথা বলছো তুমি। তার 2 দিন পর রাজের অফিসের ম্যানেজার এলো শিখার বাসায়। বাসায় শিখাকে পেল না, সে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। শিখার মাও কাজের খালা ছিল। ম্যানেজার নুরিকে জানালো, বাদ দেন না ম্যাডাম, আপনি বসেন। অফিসে এলেন অথচ কিছুই খেলেন না, কেমন দেখায়? খালাম্মা, ম্যাডাম আসলে জানাবেন, গ্রাম থেকে বসের বাবা গতকাল টেলিফোন করেছে। ওনার মেয়ের ঘরের নাতনির নাম রাখবে এবং আগেকার দিবে। ম্যাডাম পারলে যেন বাড়িতে যায়, অবশ্যই অনুষ্ঠান করবে নাকি তারা। আইসা শিখা, আসলেই আমি কমুনি। ম্যানেজার চলে গেল। বিকেলে শিখা এলে নুরি তাকে জানালো। শিখা বলল, ভালো করে জানতে হবে, আমি অফিসে গিয়ে ভালো করে শুনে নিব। শহর থেকে গ্রামে চাইলে কি হুট করে যাওয়া যায়? তাইলে গিয়া জিগাইস তুই। পরের দিন শিখা ক্যাম্পাসে যাওয়ার আগে অফিসে গেল। ম্যানেজারকে জিজ্ঞাসা করলো বিষয়টা। ম্যানেজার বলল, হ্যাঁ, যা শুনেছেন সেটাই। খালু বলল, আমার ছোট ছেলে উদ্দেশ্যে নাই, তার বউ না থাকলে মনে বুঝবে না। আর সমস্যা তো নেই ম্যাডাম, গাড়ি তো দুটো আছেই। চাইলে বাসায় থাকা কারে করে যেতে পারেন, নয়তো অফিসের জিপে করেও যেতে পারেন, ড্রাইভার তো আছেই। শিখা একটুখানি ভাবলো। শ্বশুর যেখানে টেলিফোন করে বলেছে সেখানে না যাওয়াটা অপরাধ হয়ে যায়। সে জিজ্ঞাসা করলো, অনুষ্ঠান কবে? সামনের শুক্রবারে। আপনাদের বস টেলিফোন করেছে? না, আপনি এসে যাওয়ার পর আর করেনি। আচ্ছা, উনি টেলিফোন করলে বিষয়টা জানাবেন। আমি আমার আম্মা সহ গ্রামে যাব বুধ বা বৃহস্পতিবারে। অবশ্যই জানাবো ম্যাডাম। জিপে না কারে করে যাবেন? জিপে কেন যাব? বাসার গাড়িতেই যাব। কারে করে? ঠিক আছে ম্যাডাম। কথা শেষে শিখা আগের মতোই পুরো অফিস ঘুরে দেখলো। কোথাও কোনো কার্টুন বাক্স দেখতে পেল না, না কেউ কোনো কটুগন্ধ লাগলো না। সে ম্যানেজারকে জিজ্ঞাসা করলো, সেদিন দেখা বক্সগুলো কি নিয়ে গিয়েছে? হ্যাঁ ম্যাডাম, যার মাল সে এসে নিয়ে গিয়েছে। বলে দিয়েছে আমাদের অফিস যেন এমন নিষিদ্ধ বস্তু আর না আনা হয়। ও, বলেই শিখা স্মিত হেসে অফিস থেকে চলে গেল। শিখা তার মাকে নিয়ে গ্রামে গেল। সে নুরিকে বাড়িতে পৌঁছে দিল। নুরি প্রাণ ফিরে পেল নিজের গায়ের মাটির শোধা ঘ্রাণ পেতেই। তারপর ড্রাইভার শিখাকে নিয়ে গেল উজানপুর গ্রামের তালুকদার বাড়িতে। শিখা ঘরের জন্য অনেক কিছু নিয়ে গেল। আদুরির মেয়ের জন্য 2 সেট জামা কাপড় নিয়ে গেল। শিখাকে দেখতে পেয়ে তালুকদারের চোখ ছলছল করে উঠল। ফুল, মতির মা, বাদশাহ দৌড়ে এলো শিখার সামনে। শিখা তাদের প্রত্যেকের সাথে মধুর কণ্ঠে কুশলাদি বিনিময় করলো হাসি হাসি মুখে। নিচতলায় নিজের রুমে গিয়ে ভ্যানিটি ব্যাগ রাখলো, জামা কাপড়ের ব্রিফকেস ফুল এনে রাখলো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল শিখা। তারপর একে একে সবার কাছে গিয়ে সে যেচে কথা বলল। শাশুড়ির রুমে গেল। সুফিয়া বিবি প্রায় শয্যাশায়ী। তিনি তার কক্ষে পালঙ্কের একপাশে শুয়ে আছেন। শিখা তার চরণ ধুলে নিল সালাম দিয়ে। বিমূর চোখে চেয়ে রইল সুফিয়া বিবির দিকে। বিছানায় যেন কোনো মানুষ নয়, মানুষের কায়া শুয়ে আছে। সুফিয়া বিবি অস্পষ্ট ক্ষীণ গলায় বললেন, বহো, ভালো আছো? শিখা মাথার ওড়নাটা ভালো করে টেনে দিল। শাশুড়ি শিয়রের পাশে বসলো মার্জিত ভঙ্গিতে। মা, আপনার এই অবস্থা কেন? চিকিৎসা চলছে না? ব্যথিত কোমল গলায় জানতে চাইল শিখা। সময় শেষ, আমার মরণের বেমারে ধরছে। আমার রাজ কবে দেশে আইব? রাজের মুখ না দেখা মরুম না। এভাবে বলবেন না মা, উনি দেশে আসলেই আপনাকে শহরে নিয়ে যাব, আপনি সুস্থ হয়ে যাবেন। বিগলিত স্বরে বলল শিখা। আর কেমনে কইতে পারি কও? তুমি আমার উপর দিলে কোনো দুঃখ রাখো না, মাফ করে দিও আমারে। বহুত সময় বহুত কথা বইলা তোমারে শাসন করছি। মাফ করার মালিক আল্লাহ, তিনি আপনাকে মাফ করে দিক, আপনিও আমাকে মাফ করে দিয়েন মা।
আমি মাফ করে দিছি, তুমি অনেক খুশি হয়েছি। আদুরির মায়ের উসিলায় সবাই আইছে, একটু শান্তি লাগতাছে, সবার মুখখানা দেখতে পারুম। বড় ভাইজানরাও আসছে নাকি বাড়িতে? হ, আজই আইলো, তুমি অনেক আগেই। বাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা মা, থাকেন, আমি বাকিদের সাথে গিয়ে দেখা করি। শাশুড়ির অনুমতি নিয়ে শিখার রুম হতে বেরিয়ে গেল, রানীর রুমে গেল। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? যেইভাবে থাকনের কথা সেইভাবেই আসি। নীরস গলায় বলল রানী। আদুরির রুমে গেল শিখা, আদুরির মেয়েকে কোলে তুলে নিল, আদর করতে করতে বলল, ও কার মতো হয়েছে আপা? কি নাম রাখবেন কাল ঠিক করেছেন? হ্যাঁ, ওর দাদি ঠিক করেছে, খাদিজা বেগম আসমা। আসমা, সুন্দর। আসমা সুন্দর নাম। এর অর্থ জানেন আপা? জানি, মহান বা উন্নত। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাকি দুই জায়ের সঙ্গেও শিখা কথা বলল। ঘরের সবাই শিখার সঙ্গে আগের চেয়ে ভালো আচরণ করলো। শিখা মনে মনে আক্ষেপ করে বলল, আজ ওকালতি পড়ছি বলে ভালো আচরণ করছেন, গুরুত্ব দিয়ে কথা বলছেন, অথচ আগে ছিলাম আমি আপনাদের বাসার চক্ষুশূল, বিষকাটা, ক্ষুদ্র পোকার ন্যায়। আহা সময়, আহা মানব জনম। শিখা চাচি শাশুড়ি রুমে গেল। আমেনা শিখাকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন, শিখার মাথায় হাত বুলিয়ে দিলেন, স্নেহপূর্ণ আর্দ্র কণ্ঠে বললেন, মা বহ, তুমি সইলা যাওনের পর অনেক মন পড়ছে আমার, খুব ভালো লাগতেছে তুমি আসনি। জুবাইর তো আমার লগে কথা কইলেই তোমার কথা বলে, একদিন নাকি তোমার লগে কথা কইল টেলিফোন কইরা, থাকবানি কয়দিন? জুবাইর ভাই ফোন করেছে আমাকে, আর উনি তো নাই দেশে, তাই থাকবো কয়দিন। যদিও ক্লাস আছে, সেটা অত সমস্যা হবে না। আইসা মা, কি খাইবা? চাচি এত ব্যস্ত হচ্ছেন কেন? পরে খাওয়া যাবে, আমি আছি তো বাড়িতে। আমেনার সাথে কিছুক্ষণ গল্প করে শিখা চলে গেল। পরের দিন আদুরির মেয়ের নাম রাখা হলো মিলাদ পড়ানোর মাধ্যমে। ভরপুর ভোজন শেষে কার নিয়ে ড্রাইভার ঢাকায় চলে গেল। কয়দিন পরে সে শিখাকে নিয়ে যাবে। সেই সব অনুষ্ঠানে নুরি ও তার বড় মেয়ে আলো এলো। তালুকদার বরকতকে পাঠিয়ে নুরিকে দাওয়াত দিল। নুরি সোনার আংটি উপহার দিল আদুরির মেয়েকে। রাজের একমাত্র ফুপু জাহানারাও এলো, সীমান্ত কুসুমও এলো। শিখা ও কুসুম দুজনকে পেয়ে উল্লসিত হয়ে উঠল। দুজনে ঘরের আড়ালে নিরিবিলি স্থানে চলে গেল। স্কুল ও কলেজ জীবনের অম্লমধু স্মৃতিচারণে মগ্ন হয়ে গেল দুই সাথী। এভাবে উৎসব মুখর আয়োজনে অনুষ্ঠান শেষ হলো। শিখা কুসুমকে যেতে দিল না। রাতে দুজন একসঙ্গে ঘুমালো। অনেক আশা জাগা নিয়ে গল্প শেষে বিয়ে ভর্তি হওয়ার জন্য শিখা কুসুমকে অনুপ্রাণিত করলো বেশ। কুসুম রাজি হলো। পরের দিন কুসুম চলে গেল জাহানারার সঙ্গে, নুরিও চলে গেল। সেদিন বিকেলে খালেদা আসলাম পা চালিয়ে তালুকদারের রুমে প্রবেশ করলো। হতভম্ব গলায় জিজ্ঞাসা করলো, বাবা কি ব্যাপার? মনসুরদের থেকে আমাদের কেনা জমিতে তারা ফসল ফলায় কিভাবে? আপনি জানেন না? গলা নামায় কথা কইলাম, আমি তাদের জমি ফিরাইয়া দিছি দলিল কইরা। দুই ভাই দৃষ্টি বিনিময় করলো কপাল কুঁচকে। অবাক স্বরে আবারও জানতে চাইলো, ফিরাইয়া দিছেন মানে? কেন? চাচাই কি মাগনা কিনছে নাকি এই জমি? তারা কত টাকা দিল? তোর চাচাই তাদের যত দিল তত দিছে তারা, 50,000। দুই ভাই উত্তেজিত হয়ে গেল, বলল, মগের মুল্লুক নাকি? এই জমির এখন দাম আছে 3 লক্ষ টাকা, আর সেই দিল মাত্র 50,000 টাকা। মনসুর এত বছর চুপ ছিল, হঠাৎ তার এত বড় সাহস কিভাবে হলো? কার প্রশ্রয়ে, কার ইন্ধনে? ইচ্ছে করতাছে তারে জিন্দা পুঁতে ফেলি। তোদের দিয়া সেইটা মানায়। যখন তোদের সাথে ঠকবাজি কইরা তোর চাচায় 50,000 টাকা দিয়া কিনলো, তখন জমির বাজার দর কত ছিল? এই টাকাই ছিল। জেদের বসে হড়বড় করে কথাগুলো বলে ফেললো তালুকদার। পরক্ষণে জিভে কামড় বসিয়ে দিল আফসোস করে। খালেদা আসলামের দুজোড়া চোখ খরগোশের চোখের ন্যায় জলজল করে চলে উঠল তীব্রভাবে। পুরু গলায় তারা জিজ্ঞাসা করলো, আমাদের দিয়া সেটাই মানায়। কি মানায় বাবা? বুঝলাম না আমরা, বুঝিয়ে বলেন। বুঝানোর কিছু নাই, জিদ দিয়ে ভুলভাল কিছু মুখ ফসকায়া বাইর হইয়া গেছে। জমির প্রমাণাদি নিয়াই ফেরত দিছি। আকামে চেতিস না, কামের দিকে নজর দে। মনসুরদের কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবি না, নয়তো জানে মরে যাবি। মনে রাখিস, বাপেরও বাপ আছে, যেই কিনা শেরের উপর শোয়া শের ঢালতে জানে। কারে ইঙ্গিত করে আপনি আমাদের হুমকি দিতাছেন বাবা? আপনার গুণধর ওকালতি পড়া ছোট পুত্রবধূ আমাদের কাছেও মাত্র একটা মাছি। ওরে উড়াইয়া দিতে আমাদের এক আঙুলের তুড়িই যথেষ্ট। শিখা এতক্ষণ রুমের বাইরে চৌকাঠে দাঁড়িয়ে পিতা পুত্রদের বাক্য বিনিময় শুনল, আর স্থির থাকতে পারল না। এগিয়ে রুমের ভেতরে গেল। খালেদ আসলামের দিকে চেয়ে ধীর গলায় বলল,
ভাইজান, মাছির তো সারা মাথায় চোখ, খুব সজাগ চোখ, সামনে পেছনে মিলিয়ে 5টি। আজ অব্দি একটা মাছিও মারতে পেরেছেন কি? আর তুড়ি, এটা বাজাতে 2 আঙুলের সাহায্যের প্রয়োজন হয়, জানেন তো? কত বড় বেয়াদব মেয়ে! শ্বশুর আর ভাসুরদের কথার মাঝখানে মাতাব্বরিগিরি দেখাতে আসে। রুক্ষস্বরে বলল খালেদ। শিখা নিচু মাথায় রুম হতে বেরিয়ে গেল, গিয়ে চুপি চুপি বাদশাকে সব জানালো। সাবধান বাণী শুনিয়ে আরো বলল, বাদশা ভাই, আপনি সতর্ক থাকবেন। বাসায় যখন এটা বলছে তারা তো নিশ্চিত আপনি কিছু বলেছেন বাবাকে, কারণ নিশি রাতের সেই নৃশংস কাজের সাক্ষী একমাত্র আপনি। ভাবি, তাদের টার্গেট আপনিও পইরা গেছেন। তারা আপনার সাহস সম্বন্ধে যায় না গেছে। মনসুর কাকাই আপনার জন্য জমির কথা কইতে সাহস পাইছে। এইটা তারা 2 ভাই বুঝা গেছে তালুকদারের কারণে। বুড়ো হলেই এক বিপদ। সরল মনে মুখ দিয়ে সব বেরিয়ে যায় গল গল করে। কি বিপদের আশঙ্কা হয়ে গেল বলেন তো? বসে থাকলে হবে না। ভাবি, মনে হয় মনসুর কাকারে কবরের বিষয়ে জানানো দরকার। আমি তো ফুলরে নিয়ে অন্য ঘরে ঘুমাই, আপনি তাদের পাশাপাশি রুমে আসেন। রাইতে একটু খেয়াল রাখেন যেন 2-4 দিন তারা বাড়িতে আসে। চোখ কান খোলা রাখতে হবে। রাখবো। আবার একটা বিপদের পূর্বাভাস পাওয়া গেল, কি যে হবে। শঙ্কিত মনে বলল শিখা। দেখলেন ভাবি, পাপ করলো তারা 2 জন, অথচ বিপদ আসতেছে আমগো 2 জনের দিকে। আমার ভয় হচ্ছে আপনাকে নিয়েই। আমি ঘরের বউ, রাজের বউ। আমার ক্ষতি করতে তারা 2 বার ভাববে, কিন্তু আপনার কিছু করতে তারা একটিবারও ভাববে না। আপনি না হলে কোথাও চলে যান কাজের কথা বলে। না ভাবি, না। জোবাইয়ের ভাই না, রাজ ভাই না। আমিও আপনাকে ফেলে চলে গেলে বিপদ ঘটে যাবে, প্রাণ যাবে। তবুও আপনাকে বিপদের মুখে রেখে আমি এই বাড়ি ছাড়বো না। এরপর সবার মতো আছে। রাত হলে শিখা খেয়াল রাখে 2 ভাসুরের রুমের দিকে। তারপর খালেদ আসলাম চুপি চুপি অনেক সলা পরামর্শ করলো। তাদের কথোপকথনের কেন্দ্রবিন্দুতে ছিল শিখা, বাদশা, আসগর আলীর খবর। অনেক ফোন দিয়ে আটলো তারা শিখা ও বাদশাকে ঘায়েল করার বিষয়ে। খালেদ বলল, এটার একটা গতি করার জন্য ঢাকায় যেতেও পারছি না। একটা ব্যবস্থা না করলে নিজেরাই এবার ফেঁসে যাব, বলল আসলাম। তারপর এক রাতে শিখা আবিষ্কার করলো খালেদ ও আসলাম তাদের রুমে নিয়ে। শিখা ভয়ে শিওরে উঠল, নিশ্চিত হওয়ার জন্যে চাতুরি শুরু করলো। মিথ্যে বাহানায় 2 রুমের দরজায় গেল, দেখলো দরজা ভিতর থেকে বন্ধ নেই। শিখা আস্তে করে দরজা ফাঁক করলো। ডিম লাইটের উজ্জ্বল আলোয় 2 বিছানায় উকি মেরে দেখলো সত্যি খালেদ ও আসলাম নেই। সুমনা ও ডলি অঘরে ঘুমোচ্ছে, ঘরের বাকিরা অর্ধমৃত হয়ে বিছানায় ঘুমোচ্ছে। শিখা সন্তর্পণে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে গেল। বাদশাহ ফুল ঘুমানো চৌচালা ঘরের পাশে গেল, জোরে জোরে টোকা মারলো, ফিসফিসিয়ে ডাকলো, বাদশা ভাই আছেন? ফুল, এই ফুল বানু, দরজা খোল। আমি। শিখার গলা কানে যেতেই বাদশা উঠে গিয়ে চোখ দরজা খুলল। শিখা ঘরের ভিতর ঢুকে গেল, ফিসফিসিয়ে বলল, তারা তো নাই রুমে। আমি ঘাবড়ে গেলাম, মনে করলাম আপনারে ধরে নিয়ে গেল না তো কি। বাদশা চমকে উঠে বলল, আপনি ফুলের কাছে শুয়ে থাকেন, পশুগুলা কয়ে কি করতেছে আমি দেখছি। একা যাবেন ওই গহীন জঙ্গলে? আমিও আসি। আপনি মেয়ে মানুষ, আপনারা এত রাইতে আমার সাথে কেউ দেখা নিলে বদনাম রটাইয়া দিব। আমার শরীরে তালুকদার বংশের রক্ত, সাথে আছে আমার মায়ের দোয়া। আল্লাহ আমার এর রক্ষা করব। দরজা লাগাইয়া দেন, আমি আয়সা টোকা দিলে খুলবেন। বাদশা একটা চাকু গুজে নেয় লুঙ্গির কোচরের ভিতর, গায়ে আছে ঢিলে একটা হাফাতা গেঞ্জি, হাতে নিয়ে নেয় একটা লাঠি, 2 ফিতার একটা চপ্পল পায়ে বাদশা বেরিয়ে যায় খালেদ আসলামের সন্ধানে। তার প্রথম টার্গেট আসগর আলীর কবরস্থান। গভীর নির্জন রাত, প্রকৃতি জুড়ে অমাবস্যার ঘোর আধার। যথাসম্ভব নিঃশব্দে আসগর আলীর কবর খুদে চলেছে আসলাম ও খালেদ। দুজনের পুরো মুখ কালো কাপড় দিয়ে বাঁধা, এক দেখা এদের কেউই চিনতে পারবে না। একজনের হাতে কোদাল, অন্যজনের হাতে শাবল। একজনের খোদা মাটি, অন্যজন কোদাল দিয়ে সরিয়ে দিচ্ছে। বাদশা একটু অদূরে একটা গাছের আড়ালে 2 হাঁটু ভেঙে বসে বসে দৃশ্যটি অবলোকন করছে। বাদশা বুঝতে পারলো এদের এহেন কর্মকাণ্ডের হেতু। সে দাঁড়ালো না ভয়ে, বসে বসে সামনের দিকে এগোতে লাগলো। তার উদ্দেশ্য মনসুরদের বাড়ি গিয়ে বিষয়টা জানানো, কিন্তু তার আগে সে ধরা পড়ে গেল। রাতের নীরবতায় পাতার মারানো শব্দ শুনতে পেল খালেদ ও আসলাম। তারা এগিয়ে গিয়ে পিছন থেকে বাদশাকে জাপটে ধরে ফেললো। কাঁধে থাকা গামছা দিয়ে বাদশার মুখ বেঁধে ফেললো যেন চিৎকার দিতে না পারে। 2 ভাই মিলে বাদশাকে টেনে হেঁচড়ে নিয়ে গেল কবরের কাছে। একটি সুপারি গাছের সাথে পিচ মোড়া করে বেঁধে ফেললো। দাঁত কিরমিরিয়ে দুজন বাদশাকে বলল, শোয়ারের বাচ্চা, বেশ্যা মাগির ছেলে, তোর এত বড় স্পর্ধা তোর! আমাদের খেয়ে আমাদের বিরুদ্ধে লাগিস। এই কবরের কথা বাবা কিভাবে জানলো?
এখন সেই কবরের ভিতরে তোর জ্যান্ত গেড়ে ফেলবো। কথাগুলো বলেই তারা বাদশার শরীর হাতড়ে চাকুটি নিয়ে নিল। আবার বিশ্রী এক গালি দিয়ে উঠল এবং ছুরিটি বাদশার গলার নিচে ঠেকিয়ে ধরল। বাদশা অসহায়ের মতো গাইগুই শুরু করলো, কিছুতেই নিজেকে বাঁচানোর উপায় খুঁজে পাচ্ছে না। তখনই সামনে থেকে একটা টর্চ লাইটের আলো এসে ঠিকরে পড়ল খালেদা আসলামের মুখ বরাবর। সামনে দাঁড়ানো মানুষটিকে দেখতে পেয়েই আসলামের কম্পিত হাত থেকে ছুরিটি মাটিতে পড়ে গেল। নিশিরাতের ভূত দেখার মতন তারা আটকে উঠল এবং ভয়াবহ রকমের প্রধান্বিত হয়ে উঠল। কি হচ্ছে এখানে? মারমুখী কণ্ঠে জিজ্ঞাসা করলো রাজ। তুই না দেশের বাইরে? রোষপূর্ণ গলায় জিজ্ঞাসা করলো খালেদ। আমি বাইরে থাকলে তো সবার খুব বেশি সুবিধা, তাই না? বলেই রাজের টর্চের আলো ফেলে ফেলে কবরের পাড়ে গিয়ে দাঁড়ালো। বাদশার হাতের বাঁধন মুক্ত করলো। কবরের ভিতর আলো ফেললো, দেখতে পেল মৃত মানুষের কঙ্কাল। দুই ভাইয়ের দিকে চেয়ে ধারালো সুরে ফের প্রশ্ন ছুড়ে দিল রাজ। এই কবর কার? কে দিয়েছে? এত রাতে এখানে কি ধামাচাপা দেওয়া হচ্ছে? খালেদা আসলাম পাথর হয়ে আছে, কিছু বলছে না। তাদের মুখাকৃতি থমথমে ও ভীত সন্ত্রস্ত। এই বাচ্চা, তুই বল কাহিনী কি? এক চুলো মিথ্যা বলবি না, নয়তো মেরে ফেলবো। রক্তচক্ষু নিয়ে জানতে চাইল রাজ। বাদশার ঠোঁট ও গলা শুকিয়ে এলো, বার দুয়েক শুকনো ঠোক গিলল, জিভ দিয়ে শুষ্ক ঠোঁট জোড়াকে ভিজিয়ে নিল। সে যতটুকু জানে সব বলল রাজকে। আসলাম ও খালেদ মাথা হেট করে কবর পাড়ে ভিক্ষুকে নেয় বসে রইল। এত নৃশংস বর্ণনা শুনে রাজ স্থির থাকতে পারল না। বড় দুই ভাইয়ের গায়ের দিকে লাথি মারতে গিয়েও পা থামিয়ে নিল। তাদের জিজ্ঞাসা করলো, আজকার দাদাকে কেন জীবন্ত মাটি চাপা দিয়েছেন? তারা মুখ খুলছে না কিছুতে। রাজ তাদের মুখ খোলার জন্য মিথ্যে করে বলল, আপনারা যদি সত্যিটা স্বীকার না করেন তাহলে আপনাদের দুজনের বউকে আপনাদের সামনে অপদস্থ করা হবে, খুব বাজেভাবে, এবং সেটা বরকতকে দিয়ে করব। আচ্ছা বলতেছি, বাড়িতে চল। এই বাচ্চা, কবরটা সমান করে ফেল, বলল খালেদ। বাচ্চা কিছু করতে হবে না তোর, এগুলো থাকে এভাবেই এখন, বলল রাজ। তখন আসলাম বলার জন্য প্রস্তুতি নিল, কিন্তু পারল না। বরকত ও মনসুর তিনজন পুলিশকে সাথে নিয়ে সোজা কবরস্থানে চলে এলো। খালেদ ও আসলাম পালাতে দৌড় দিল, পারল না। রাজ ও বাদশাহ খরগোশের মতো 3 লাফ দিয়ে ধরে ফেললো দুজনকে। পুলিশ তাদের হাতে হাতকড়া পরিয়ে ফেললো। বাদশাকে দিয়ে মৃত ব্যক্তির কিছু হাড়গোড় তুলে নিল ব্যাগে করে। রাজের দিকে চেয়ে বড় দুই ভাই ঘৃণা মিশ্রিত নির্বাক কণ্ঠে বলল, এই প্রতিদান দিলি মায়ের পেটের ভাই হয়ে? এমন জানলে তোকে ছোট থাকতে পুকুরে ফেলে মেরে ফেলতাম। পাপ করেছেন, এবার তার সাজা পেতে চলে যান আসল ঠিকানায়। পুলিশকে আমি খবর দেইনি। তারা কাতর স্বরে পুলিশদেরকে অনুনয় করে বলল, থানায় নেওয়ার আগে আমাদের কথা শুনুন। কাচারি ঘরের উঠানে পুলিশের গাড়ি অপেক্ষা করছে। তালুকদার সহ বাড়ির সবাই সেখানে জড়ো হয়ে আছে। সুমনা ও ডলি কান্নায় ভেঙে পড়ল, নিজের স্বামীকে জড়িয়ে ধরে। পুলিশ খালেদ আসলামকে টেনে গাড়িতে তুলে ফেললো। সুফিয়া বিবি দুই ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন নীরব অশ্রু ফেলতে ফেলতে। তালুকদার মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলেন। তিনি পাহাড়ের মতো অবিচল, পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। ছেলেদের সাথে কোনো কথা বললেন না, তারাও পিতার দিকে তাকালো না। শিখা ও ফুল গুটিসুটি মেরে গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। খালেদ ও আসলাম আজরাইলের মতো করে শিখার দিকে তাকালো এক পলক। আসলাম দাঁতে দাঁত পিষে গোপনে উচ্চারণ করলো, একবার যদি ছাড়া পাই, দুই ভাই তোরে উধাম কইরা ডাইরেক্ট অ্যাকশন নিমো। মনে রাখিস রূপসী মাগে। সুমনা ডলি ছুটে গিয়ে রাজের পায়ে পড়ে বলল, এমন নিষ্ঠুর হইয়েন না ছোট ভাই, আপনার ভাইদের বাঁচান। রাজ পা সরিয়ে অন্যদিকে সরে গেল। ভার কণ্ঠে মনসুরকে জিজ্ঞাসা করলো, কাকা, এত রাতে আপনারা কিভাবে খবর পেলেন? বরকত কিয়া কইল আমাদের, তখন আমরা সাথে সাথে থানায় চলে গেছি বাবা। আচ্ছা, দিনই আলাপ হবে, আপনারা এখন চলে যান। মনসুর তার সাথে আসা লোকজন নিয়ে চলে গেল তাদের বাড়ি। রাজ বরকতকে জিজ্ঞাসা করলো, তোকে কে আদেশ দিল তাদের বাড়ি যেতে? নোয়ানুসারে উত্তর দিল বরকত। রাজ ঘাড় ঘুরিয়ে শিখার দিকে চাইল, সবাইকে বলল ঘরে গিয়ে শুয়ে যেতে। সবাই চলে গেল। শিখাও দোতলায় চলে গেল। বাদশাহ রাজের কাছে এসে চাপা স্বরে জিজ্ঞাসা করলো, ভাই কখন আইলেন বাড়ি? আপনারে কবরের কথা কে কইল? ভাবি? কিন্তু কবরের বিষয়ে কিছুই বলেনি। আদরের ঘরের দরজা খুলে দিল। আমি দোতলায় গিয়ে রুমে ঢুকে মানিব্যাগ রেখে নিচে নেমে এলাম। তোর ভাবি রুমে গিয়ে ওকে দেখতে না পেয়ে সব রুমে খুঁজলাম। পরে মাকে জিজ্ঞাসা করলাম। মা উঠে গিয়ে বাবাকে বলল। এভাবে সবাই জেনে গেল। সবাই মিলে উঠানে বের হলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম মিতির মা চিঠি একাই ঘুমিয়েছে। পরে তোর থাকার ঘরে সামনে গেলাম সবে। দরজায় টোকা মারতে তোর বউ উঠে এসে দরজা খুলে দিল। পিছন দিয়ে শিখা উঠে এলো। আকস্মিকভাবে আমাকে দেখে তারা দুজনে ভড়কে গেল। তখন শিখা বলল, আপনাদের বাড়ির শেষ মাথার বাগানের শেষ মাথায় আছে বাদশা ভাই। ফুল একা বলে আমাকে তার কাছে রেখে গেল। কারণ জিজ্ঞাসা করলাম। বলল, গেলেই দেখতে পাবো ভাইও। আপনার কি বাকি দুই ভাইও আছে সেখানে? পরে আমার সাথে সবাই আসতে চাইল, আমি আসিনি। সবাইকে উঠানে দাঁড় করিয়ে আমি একাই চলে গেলাম, বুঝলি?
বুঝলাম। বাদশা চলে গেল তার থাকার ঘরে। রাজঘরে ঢুকে কারোর সঙ্গে কোনো কথা বলল না, ভারী ভারী পায়ে উপরে চলে এলো। শিখাকে জিজ্ঞাসা করলো, মনসুর কাকার কাছে বরকতকে কখন পাঠালে? আপনি বাগানের দিকে যাওয়ার পর। আগে পাঠালে না কেন? আপনাকে দেখার পর সাহস দুঃসাহসে পরিণত হলো, যেটা তার পূর্ব মুহূর্তে ছিল না। ঘটনা এতক্ষণে জেনে গিয়েছেন নিশ্চয়ই। তবে এটা আমি কল্পনা করতে পারিনি আমার ভাইদের দ্বারা এত বর্বরচিত ঘটনা ঘটতে পারে। ভেবেছিলাম বাচ্চার কোনো কুকুরতেই, তাই তারা দুই ভাই তাকে ধরতে গিয়েছে বা শাস্তি দিতে গিয়েছে। আপনি কি আমার উপর মনক্ষুণ্ণ? আর ঢাকায় কবে এলেন? রাজশিখাকে টেনে নিজের বুকের ওমে মিশিয়ে নিল, সারা গালে উষ্ণ আদরের পরশ বুলিয়ে দিতে দিতে বলল, একদম না, বরং তাদের পুলিশের সপর্দস্থ করা আরও আগের দরকার ছিল। আমি গতকাল এসেছি, এসেই জানতে পারলাম তুমি বাড়িতে এসেছো। দেরি কি সহ্য হয় আমার? আর মায়ের অসুস্থতার কথা জানতে পারলাম। ও হ্যাঁ, আদুরি মেয়ের জন্য একটা চেন এনেছি, সকালে দেখাও তোমাকে। একটা মাত্র ভাগ্নি আমার, এই প্রথম মামা হলাম। বেশ করেছেন। আমি কয়েকবার এটা ভেবেছি আমি একা আর কি দিব, তাই। তোমার স্থানে তুমি ঠিক করেছো। আচ্ছা, আমি বাবা হব কবে? আল্লাহই জানে, আমি জানি না। কেবল আল্লাহ জানলে হবে প্রজাপতি? তোমারও জানতে হবে যে। শিখা রাজের শার্টের বোতাম খুলতে খুলতে গলায় উদ্বেগ ঠেলে বলল, বাদ দেন এ কথা। আচ্ছা, এখন ওনাদের কি সাজা হবে? আপনি কি ওনাদের জমিনের ব্যবস্থা করবেন? রাজ ভ্রুকুচকে হাসলো, বলল, ওকালিতে পড়ছো তুমি আর জিজ্ঞাসা করছো আমাকে? দেশের প্রচলিত ল অনুযায়ী হত্যার সাজা যা হওয়ার তাই হবে। তাদের বড় যদি কোনো লয়ার নিযুক্ত করবে, সেটা তাদের বিষয়, আমার কিছু করার নেই। শিখার ঠোঁটের আগায় একটা বাক্য এসে ভর করলো। তার জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে রাজকে, আপনি কি ওনাদের জামিনের ব্যবস্থা করবেন? আপনিও কি কোনো 2 নাম্বার কাজের সাথে জড়িত? কিন্তু বলল না। এতদিন পর তার প্রাণের মানুষটা কাছে এলো। চাক্ষুষ প্রমাণ না পেয়ে এভাবে জিজ্ঞেস করা সমীচীন হবে না। শিখা গিলে ফেললো বাক্যটা, যে মানুষটার জন্য তার একটা নিশ্চিত ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে যাচ্ছে, তাকে হুট করে কিছু বলে আঘাত করা অনুচিত। রাজ ফ্রেশ হয়ে নিল, শিখাকে কোলে তুলে পালঙ্কের উপর শুইয়ে দিল, নিজেও লুঙ্গির কুচি আগলে তুলে শুয়ে পড়ল। কাত হয়ে শিখার কানে নরম লতিতে আলতো কামড় বসালো, রোমাঞ্চিত স্বরে জানতে চাইল, আমাকে কখন কখন মনে পড়তো? যার বাস আমার হৃদয় কুঠুরিতে, তাকে আলাদা করে মনে পড়ার কারণ নেই। সে তো মিশে আছে আমার প্রতি মুহূর্তের কল্পনায়। যুক্তি চমৎকার, মন পত হলো। একই জিজ্ঞাসা আমারও, উত্তর দিন। রাজ শিখার খোলা পেটে হাত রেখে নাড়াচাড়া করতে করতে বলল, মিশে এত নিঃশ্বাসে বলার নেই তো সুযোগ। হাত সরান, ফাজলামো করছেন কেন? রাজ শিখার পেট থেকে হাত সরিয়ে নিল, কাঁধ থেকে চুল সরিয়ে ঘাড়ে ঠোঁট চেপে ধরে বলল, ফাজলামো করবো কেন? সুখ পান করছি, সুখ পেয়ালা হাতে। ভালোই নাদুস নাদুস হয়েছো, এখন মজা হবে ডাবল ডাবল। পরের দিন সকালে নাস্তা খাওয়ার পর রাজ ভাগ্নিকে কোলে নিয়ে গলায় চেন পরিয়ে দিল। এতে আদরি সহ সবাই বেশ খুশি হলো। তারপর রাজ চাচির সাথে গিয়ে দেখা করলো। জুবায়ের বিষয়ে অনেক কথা বলল দুজনে। সে আমেনাকে আশ্বাস দিল যে করেই হোক জুবায়েরকে দেশে আনবে ও বিয়ে করাতে রাজি হবে। আমেনাও ভরসা পেল ভাতিজার কথায়। তারপর রাজ গিয়ে মায়ের পাশে বসলো, মাকে অনুরোধ করলো তাদের সাথে ঢাকা যাওয়ার জন্যে। সে উন্নত চিকিৎসা করাবে মাকে, কিন্তু সুফিয়া নাছোড়বান্দা, তার হাতে গড়া সংসার ফেলে সে কোথাও যাবে না। 2 ছেলে জেলে, তার জন্য সে মানসিকভাবে মর্মাহত, পর্যুদস্ত কাহিল। তার বিশ্বাস সে শহরে গেলে আর বেঁচে ফিরবে। রাজ হতাশ মনে মায়ের পাশ হতে উঠে গেল। সেদিন বিকেলে রানীর গলাফাটা চিৎকার শুনে সবাই বেরিয়ে গেল ঘর হতে। রাজ শিখা কেউই বাকি রইল না, সুফিয়া বিবি ছাড়া। পুকুর পাড় ঘেঁষা বাগানের ভিতর রানীকে দেখতে পেল তারা। তার লম্বা চওড়া দেহখানি গড়াগড়ি করছে ময়লা পাতার স্তূপের উপর। কি হয়েছে জিজ্ঞাসা করলো সবাই। রানী সীমাহীন যন্ত্রণায় কোকাতে কোকাতে পরনের কাপড় কিছুটা উপরে তুলে তার পায়ের গোড়ালি দেখিয়ে বলল, কাল সাপে সবল মারছে আমার ঠ্যাঙ্গে। ও মা গো, আল্লাহ গো, মইরা যাইতাছি গো মা। রাজসহ সবাই দেখলো সত্যি তার পায়ে সাপের ছোবল, কিন্তু আশেপাশে কোনো সাপ নেই। রাজ হেরে গলায় বরকতকে ডাক দিল, বলল, দৌড়ে যা আলী, ও জায়গায় নিয়ে আয়, যা কুইক। বরকত লুঙ্গি হাঁটুর উপর তুলে দৌড়াতে লাগলো। আমেনার নির্দেশ পেয়ে আদুরি ফুল ডলি মিলে এক টুকরো পাটের দড়ি খুঁজে বের করলো। শক্ত করে রানীর পায়ের হাঁটু থেকে শুরু করে পাতা অবধি পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে ফেললো। ফুল দৌড়ে গিয়ে সামনে উঠানের বড় একটা পাটি বিছিয়ে নিল। বাদশা, আদুরি, সুমন, ডলি, শিখা মিলে রানীকে ধরাধরি করে উঠানে নিয়ে গেল। রাজ স্পর্শ করলো না রানীকে, সে তাদের সাথে সাথে উঠানে গেল। আদুরি দরদ মেশানো আহত গলায় বলল রানীকে, ভাবি, আল্লাহকে ডাকো। কেন গেছিলা সেইখানে? কিভাবে সাপে দংশন করলো তোমারে? কুত্তায় কামড়াইছে আমারে। পাকা আতা ফল দেখতে গেছিলাম, পাতার ভিতরে সাপ আসিল।
তার গায়ে আমার ঠ্যাং পড়তেই সে মাথা তুইলা আমার ঠ্যাঙ্গে পটাপট সুবল মাইরা চইলা গেল অন্যদিকে। এই সাপড়ে না মারলে বিপদ আছে কইলাম। মুখ বিকৃত করে বলল শিখা। কুত্তায় কামড়ালেও না হয় পাস্তি, কি হাফছে একবার চিনছোস? ডোরা সাপ নাই? না গো চাচি, ডেঞ্জারাস সাপ এটা। মতির মা তার জানা ঘরোয়া টোটকা প্রয়োগ করছে রানীর শরীরের উপর। আদুরি তার মাকে আস্তে আস্তে উঠানে নিয়ে একটা মোড়ায় হেলান দিয়ে বসিয়ে দিল। রাজ একটা চেয়ার নিয়ে মায়ের কাছে বসলো। মায়ের মাথাকে নিজের বুকের দিকে হেলান দিয়ে নিল আরাম দেওয়ার উদ্দেশ্যে। বরকত ওঝাকে নিয়ে আসলো। ওঝা তার হেকিমিক চিকিৎসা শুরু করলো, কিন্তু লাভ হলো না। ততক্ষণে সময় গড়ালো বেশ কিছুক্ষণ। মুখ দিয়ে ফেনা বের হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল তালুকদার পরিবারের অনেকের প্রিয় নিঃসন্তান বড়বধূ রানী। সবাই বিদ্যুৎ শকের মতো স্তম্ভিত হয়ে গেল। আদুরি, সুফিয়া, ডলি, ফুল, মতির মা কান্নায় ভেঙে পড়ল। শিখার দুচোখ অশ্রুতে সিক্ত হলো। বরকত গিয়ে রানীর বাবার বাড়ি খবর দিল। তারা রানীর লাশ নিয়ে যেতে চাইল, কিন্তু তালুকদার তা হতে দিল না। রাতেই রানীর দাফন সম্পন্ন হলো। তালুকদার পরিবারে আবারও নেমে এলো ভয়াবহ বিপর্যয়। একদিকে 2 ছেলে জেলে, মারা গেল পরিবারের বড় বউ। তার মন্দ কাজগুলো বাদ দিলে তালুকদার পরিবারে তার শ্রম, ত্যাগ, ধৈর্য মনে রাখার মতো। আদুরি একটি ক্ষণের জন্য ভুলতে পারছে না তার প্রিয় বড় ভাবিকে। সুফিয়া বিবিও থেমে থেমে স্মরণ করছে বড় ছেলের বউকে। রাত শিখাকে নিয়ে শ্বশুর বাড়িতে গেল। একদিন বেড়ালো সেখানে। আসার সময় নুরিকে অনুরোধ করে বলল, আম্মা, আপনি নাকি বাড়িতে আসার জন্য খুব অস্থির হয়ে গেছিলেন? আপনার আদরের ছোট মেয়ে ঢাকায় থাকে, তার নিজের ফ্ল্যাট। 5-6 বছর পরে সে অ্যাডভোকেট হয়ে যাবে। সবেই তো আপনার আনন্দ গর্ব আম্মা। তাই বলে কি আপনি শহরে থাকাও ভালো লাগার অভ্যাসটা গড়ে তুলুন। মানসিকভাবে প্রস্তুতি নিন আম্মা। নুরি কৌতুক করে জামাইকে বলল, তুমি এইভাবে কইতেছো যেন বহু বছরের লাইগা তুমি উধাও হইয়া যাইবা। যাও, জামুনি আমার মাইয়ার কাছে। রাজ হেসে ফেলল, বলল, আম্মা আসি, আমার জন্য দোয়া করবেন। রাজ ঝুঁকে বসে নুরির দুপা ছুঁয়ে সালাম দিল। নুরি মাতৃস্নেহে রাজের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিল। বাড়িতে চলে গেল রাজ ও শিখা। তার 2 দিন পর রাজ শিখাকে নিয়ে ঢাকায় চলে এলো। আসার সময় সুফিয়া বিবি রাজকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো। তালুকদার, আদুরি সহ ঘরের অনেকেই কাঁদলো রাজের জন্য। সবার কান্নার হেতু হলো একে একে এই ঘরের সবাই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। রাজের এক ভাই মরে গেল, হয়তো বাকি 2 ভাইয়েরও ফাঁসি হবে। বাকি আছে একমাত্র রাজ, সে সবার আদরেরও প্রিয়। আল্লাহ যেন তাকে শহরে সহি সালামতে রাখে। রাজ ও শিখা তাদের বাসায় পৌঁছে গেল। কাজের খালাও রোজ এসে তার কাজ করে দিয়ে যাচ্ছে। শিখা তার পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ল। কিছুদিন পর শিখার আবার পরীক্ষা শুরু হলো। রেজাল্ট প্রকাশ হলো। তার রেজাল্ট দেখে রাজের খুশির সীমা নেই। শিখা ও রাজের যুগল জীবনে 4র্থ বিবাহ বার্ষিকী এলো। তা উদযাপন করার জন্য রাজ শিখাকে নিয়ে কক্সবাজারে গেল। বিচের পাশাপাশি একটা মনোরম হোটেলে উঠল তারা। দিনে দুজনে চলে যায় সমুদ্র সৈকতে। সমুদ্রের নোনা জলে নেচে কুদে আনন্দ করলো। এ যেন এক মহোৎসব। ফেনীল উচ্ছ্বাসে প্রায় ডুবে যাওয়া শিখার অনেকগুলো ছবি তুলল রাজ। পরে অপরিচিত একজনকে দিয়ে নিজেরও শিখার বিভিন্ন রকম রোমান্টিক পোজের ছবি ক্যামেরাবন্দি করলো। দুজনার ভালোবাসায় ব্যাকুল। 1 সপ্তাহ ভ্রমণ শেষে পরে রাজ শিখাকে নিয়ে ঢাকায় ফিরল। এভাবে উপভোগের মধ্য দিয়ে বিদায় নিল সাল 1994। শীতকে সঙ্গী করে শুরু হলো নতুন বছর সাল 1995। শীতে শিখার ঘুরতে ভালো লাগে, তাই রাজ তাকে নিয়ে ঢাকার অদূরে কিছু জেলাতে ঘুরতে গেল। টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদীর ভ্রমণের স্পটগুলোতে এসে শিখাকে নিয়ে গেল। সব মিলিয়ে রাজ ব্যক্তিগত জীবনে সুখী। শিখাকে নিয়ে শিখাও তার ব্যতিক্রম নয়। শিখা LLBর 2য় বর্ষে উঠে গেল। যত সময় গড়ায় ততই শিখার চোখে রঙিন স্বপ্ন গভীর থেকে গভীর হতে থাকে। একদিন সে নামকরা আইনজীবী হবে। সত্য ন্যায়ের পক্ষে লড়বে সে। চোখের সামনে কোনো অন্যায় অপরাধ হতে দিবে না, আপোষ করবে না দেহে প্রাণ থাকতে। সেই শীতের প্রকোপ না শেষ হতে সুফিয়া ইহলীলা সাঙ্গ হলো। ঢাকায় টেলিফোন এলে রাজ উম্মাদের মতো শিখাকে নিয়ে গ্রামে চলে গেল। রাজ মায়ের শবদেহের পাশে আছড়ে পড়ল। ছোট বাচ্চার মতো হাউমাউ করে অশ্রুপাত করতে লাগলো। আদুরি ভাইয়ের গলা পেঁচিয়ে বিলাপ জুড়ে দিল। থানায় গিয়ে জানানো হলো রানী ও সুফিয়ার মৃত্যু সংবাদ। কর্তব্যরত প্রহরী খালেদ ও আসলামকে সংবাদ দিল। শিখার উপর তাদের ঘৃণা পাহাড়সম হয়ে গেল। তবে তারা মাকে দেখতে ইচ্ছা পোষণ করলো না। ভাবলো মায়ের মৃত্যুমুখ দেখে আর কি হবে, বরং সবাই লাশ ফেলে তাদেরকে দেখবে সার্কাসের মতো। গোটা তালুকদার বাড়ি শোকে শোকাচ্ছন্ন, পরিবেশ মেঘাচ্ছন্ন, থমথমে। সুফিয়ার জন্য প্রতিটি মানুষ চোখের জল ফেলল। রাজ ও আদুরি মাকে নিয়ে নিজেদের ছোটবেলার নানান স্মৃতি মনে করেই কান্নায় ভেঙে পড়ে। তালুকদার ঘোলাটে চোখে আকাশপানে চেয়ে থাকে সারাক্ষণ। 2টো গরু জবাই করে মহা আয়োজনে সুফিয়া বিবির কুলখানি সমাপ্ত করল রাজ। উজানপুর গ্রামের সব দরিদ্র মানুষ, মাদ্রাসার এতিম ছেলে, ছাত্র সবাইকেই ভরপুর খাওয়ালো। মসজিদে কয়েকজন হাফেজ দিয়ে কোরআন খতম, মিলাদ পড়ানো, দুরুদ পাঠ কিছুই বাকি রাখলো না রাজ ও আদুরি রোজ কয়েকবার মায়ের কবরের পাশে গিয়ে বসে থাকে। 2 ভাই বোন বলে ওঠে, বাচ্চার সাথ মরে গেল, মা কেন আমাকে তার সাথে নিয়ে গেল না? আহারে মা, যত কিছুই হোক মায়ের মতো কেউ নেই। মা মেরেও চায়, বুকে নিয়েও চায়, মায়ের তুলনা কেবলই মা।
জীবনকে আর থামিয়ে রাখা যায় না, তাকে তার গতিতে চলতে দিতে হয়। তাই সুফিয়া বিবির মৃত্যুর 15 দিন পর রাত শিখাকে নিয়ে ঢাকায় চলে গেল। আসার সময় শিখা শাশুড়ির কবরে গিয়ে খুব কাঁদলো, ভুলে গেল তার উপর শাশুড়ির করা অমানবিক অত্যাচারগুলো। মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিতে হয়, তার উপর ক্ষোভ ধরে রাখা কোনো মুমিন মুসলমানের কাজ নয়। রাজ তার বাবাকে নিয়ে যেতে চাইল, তিনি কিছুতে রাজি হলেন না, বললেন বাড়িতেই ভালো আছেন তিনি, শহরে গেলে মন টিকবে না। রাজের মন খারাপ থাকে। শিখা রাজকে আলিঙ্গন ও ভালোবাসা দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক করে তুলল। আল্লাহ তার বান্দাকে ততটুকুই দুঃখ বেদনা দেন যতটুকু বান্দা সহ্য করতে পারবে। তাই মাস দুয়েকের ভিতর রাজ কিছুটা স্বাভাবিক হয়ে উঠল। নিয়মিত অফিসে যাচ্ছে, কাজকর্ম করছে মন দিয়ে, পার্টিদের সাথে মিটিংয়ে বসেছে। একদিন শিখা বারান্দায় বসে বসে পত্রিকা পড়ছে, দৈনিক ইনকিলাব। পত্রিকার ভিতরে একটি শিরোনামে তার চোখ আটকে গেল। অবশেষে শহরে শীর্ষ মাদক ব্যবসায়ীর সন্ধান মিলল। শিখা ডিটেল পড়ল, বাকরুদ্ধ হয়ে গেল সে। পুনরায় লেখাটি আবারও পড়ল শিখা। তারপর হতে শিখা রাজের সঙ্গে একটু দূরত্ব বজায় রেখে চলে, যা কিনা 2 দিন বাদে রাজের চোখে পড়ল। রাজ শিখাকে বলল, কি ব্যাপার শিখা, এনি প্রবলেম? কোনো কারণে তুমি আপসেট? ক্লাস ক্যাম্পাসে কোনো ঝামেলা? শেয়ার করো প্লিজ। শিখা এড়িয়ে যায়, কারণ প্রত্যক্ষ প্রমাণ না পেয়ে সে রাজকে কিছু বলতে চায় না। সে গোপনে সত্যতা জানার চেষ্টা করছে, তারপর রাজের মুখোমুখি হবে। সে কথা ঘুরিয়ে বলে, না আপনাদের বাড়ির কথা মনে হলেই মন খারাপ হয়ে যায়। এই আর পড়াশোনার চাপ তো আছেই। এভাবে দিন কেটে যাচ্ছে। রাজের সাথে শিখার অভিব্যক্তির পরিবর্তন হলো না। রাজ আর তাকে আগের মতো ছুতে পারছে না, ভালোবাসতে পারছে না। শিখার মাঝে কেমন দূর দূর ভাব রাজকে নিয়ে। রাজ মানসিকভাবে ভেঙে পড়েছে, রাজ আর পারছে না। এক রাতে এসে শিখাকে হাত টেনে ধরলো, জোর করে জিজ্ঞাসা করলো, আরে বলবা তো কি হয়েছে? তোমাকে আমার কিছু বলা ছিল, কিন্তু দেখো বলার সময় সুযোগই পাচ্ছি না। আপনি আমাকে ছোবেন না বলছি। শিখার কণ্ঠে বিতৃষ্ণে অসহিষ্ণুতা। রাজ শিখার চিবুক উঠিয়ে ঠান্ডা সুরে বলল, শরীরের চেয়েও প্রখর তুমি, তোমার তেজে পুড়ে যাই আমি। একটু হও শীতল জ্যোৎস্না, দূর করে দাও অসীম যন্ত্রণা। সরে যান বলছি। তুমি আসমান, তুমি জমিন, তোমার দেহই আমি বিলীন। আমাকে বিলীন হতে হবে না, আর অনেক হয়েছে। শিখা রাজের হাত থেকে ছুটে গিয়ে অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপরের দিন রাতে রাজ শিখার কোমর চেপে ধরল। শিখা না চাইলেও রাজ নিজে থেকে শিখার সারা শরীরে ঠোঁটের স্পর্শ দিল। শিখা গভীর শ্বাস ছাড়ল। রাজ নেশাতুর চোখে বলল, ছি, আপনি নেশা করে এসেছেন? গায়ের থেকে কেমন বাজে স্মেল আসছে। ইয়েস, নেশা করেছি, 100 বার করব। যার ঘরে শান্তি নেই তার মনে শান্তি নেই, আর যার মনে শান্তি নেই সে তো শান্তি খুঁজে বেড়াবে শরাবের পেয়ালায়। কিঞ্চিত ঢুলু ঢুলু গলায় পড়ল রাজ। শিখা সরে যেতে চেয়েও হেরে গেল রাজের বাহু শক্তির কাছে। রাজ জোর করে সেই রাতে অভিসারে মেতে উঠল। শিখা ভোরেই গোসল সেরে নেয়, নামাজ পড়ে মোনাজাতে আকুল কান্নায় লুটে পড়ে। ঘটনার তার 3 দিন পরে চৈত্রের এক তপ্ত মধ্য দুপুর, মাথার উপরে সিলিং ফ্যান ঘুরছে। রাজ ও শিখা দুপুরের ভাত খেয়ে উঠল। শিখা রাজকে বলল, আপনি অফিসে যান না কেন আজকাল? রাজ শিখার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো, দুহাত জোর করে মিনতি করে বলল, তুমি নেই তো আমার কিছুই নেই। তোমার কি হয়েছে বলো? কেন আমাকে ভালোবাসো না? অপরাধ কি আমার? প্লিজ বলো, নয়তো খোদার কসম আমি নিজেকে নিঃশেষ করে দেব। আপনি আমাকে কিছু বলতে চেয়েছেন? বলো, এক্ষুনি বলো। মাই লাভ, মাই লাইফ। আগে তুমি আমার সম্পর্কে কি শুনেছ? কোথায়? বলো সেটা। বলছি, তার আগে যেটা বলতে চাই তা হলো, শিখা একটি স্ফুলিঙ্গের নাম। যেখানে অনিয়ম অবিচার দেখবে সেই ময়দানে শিখা খোলা বারুদ হয়ে ছড়িয়ে পড়বে, জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিবে মুখোশধারীদের কালো মুখোশ। এবার বলুন, আপনি কি কোনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত? কোনো নিষিদ্ধ কাজ করেন আপনি কি? রাজ লম্বা শ্বাস ফেললো, বলল, যা ধারণা করেছিলাম শিখে তোমার মনে আছে? সেদিন দিনের আলে তোমার আমার প্রথম দর্শন হয় আমাদের বাড়িতে। আমি দরজায় দাঁড়িয়ে কি বলেছিলাম? কি? তুমি আমার জীবনে অজস্র কাছের গুড়ির মাঝে জল জ্বলে এক টুকরো হীরকখণ্ড। মনে আছে। কেন বলেছি প্রজাপতি? এর ভাবার্থ কি বুঝেছো তুমি? বা কখনো একটিবারের জন্য জানতে চেয়েছো কেন বললাম? অমন কথা চাওনি, তাই নিজ থেকে বলার জন্য ইচ্ছুক হলাম। বলেন শুনি। শিখার কণ্ঠে কোমলতা, চাহনিতে আকুলতা। শোনো, সত্যের মাঝে কিছু সত্য লুকিয়ে থাকে। আমরা সেই সত্যের তল খোঁজার চেষ্টা করি না। বাইরের দৃষ্টিতে যা দেখি বা শুনি তার উপর বিচার করে কাছের মানুষকে সন্দেহ করি, ভুল বুঝি, দূরত্ব বাড়াই। উৎসটা কোথায়, হাতে কিভাবে, কার জন্য তা বুঝতে চাই না। শিখা রাজের বুকে মাথা রাখলো নরম করে, মায়া মায়া সুরে বলল, আমি আপনাকে ভুল বুঝিনি বা ভুল বুঝবো না। আর যত কষ্ট, যত দহন, তা হলো আপনি লুকালেন কেন আমার কাছে? আমি কিছুই লুকোতে চাইনি। এই তোমায় ছবি বলছি, বলতে গিয়ে বলতে পারিনি। আমার একটা গল্প, যে গল্পের আধারের মরিচিকার। বলেন, আমার হৃদয় শোনার
অপেক্ষায়। রাজ বলতে গিয়েও থামতে হলো কলিং বেলের কর্কশ আওয়াজে। রাজ উঠে গিয়ে বাসার দরজা খুলে দিল। শিখাও রাজের সাথে দরজায় এসে দাঁড়ালো। 4 জন পুলিশ দেখে রাজ খানিক ভড়কে গেল। ইয়েস। আপনারা ভেতরে এসে বসুন, আমি রেডি হয়ে নিচ্ছি। রাজ শিখাকে নিয়ে ভেতরে চলে গেল। শিখা রাজকে জড়িয়ে ধরে আর্তনাদ শুরু করলো। তাদের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, দয়া করুন, ওনাকে অ্যারেস্ট করবেন না। উনি যদি কোনো খারাপ কাজ করে থাকে তবে সেই পথ ছেড়ে দেবে, আমি কথা দিচ্ছি আপনাদের। শিখার পাগল পাগল দশা। রুমের ভিতর গিয়ে রাজের পায়ে লুটিয়ে পড়ল। আমি আপনাকে ছাড়া বাঁচবো কিভাবে? আমিও আপনার সাথে যাব। রাজ শিখাকে ধরে দাঁড় করালো। নির্লিপ্ত গলায় বলল, পাগলামো করো না, তুমি বাসায় থাকো, কোরআন তেলাওয়াত করো। আচ্ছা রাজবধূ, তুমি কি এর ভিতরে অন্য করে হয়ে যাবে? কোনো দিনও না, ভুলেও না, মরণেও না, জীবনেও না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি রাজবধূ হয়েই বেঁচে রব। আমি আপনাকে মুক্ত করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ, যে কোনো উপায়ে হোক। আপনাকে ভালোবাসি, এক পৃথিবী ভালোবাসি। রাজ শিখার কপালে নরম চুমু খেলো। বলল, কারাগারে বেঁচে রবো কেবল তোমার এই কথাগুলো স্মরণ করেই। আমাদের দেখা হবে ঠিক 5 বছর পরে। নিজের যত্ন নিও। পুলিশ রাজকে হাত করা পরিয়ে নিয়ে গেল। শিখা বারান্দায় দাঁড়িয়ে দৃষ্টির আড়াল হওয়া পর্যন্ত তাকিয়ে রইল গাড়িটার দিকে।